নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র, দেখুন এই কেন্দ্র থেকে একসময় প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতা গণেশ ঘোষ জিততেন। 67 সালে জিতেছিলেন। 71 সালে এই কেন্দ্র থেকে প্রিয়রঞ্জন দাসমুন্সী জেতেন। 77 সালে জনতা হাওয়ায় দিলীপ চক্রবর্তী জিতেছিলেন। 80 সালে বিদ্যাসাগর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সত্যসাধন চক্রবর্তী জয়ী হন সিপিআইএম এর প্রার্থী হিসাবে, পরে মন্ত্রী হয়েছিলেন, উচ্চশিক্ষামন্ত্রী। 84 সালে ডক্টর ভোলানাথ সেন জেতেন, কংগ্রেসের প্রার্থী। 89 সালে তাত্ত্বিক বামপন্থী নেতা বিপ্লব দাশগুপ্ত ওই কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। আর 91 সাল থেকে টানা 2019 পর্যন্ত ওই কেন্দ্রে দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ ছিলেন। 2012 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর যে বাই ইলেকশন হয়, সুব্রত বক্সী জিতেছিলেন 60% বেশি ভোট পেয়ে। কিন্তু 2014 সালের নির্বাচনে সুব্রত বক্সীর প্রাপ্ত ভোটের হার শতাংশের বিচারে 20% কমে যায়। যদিও তিনি জেতেন, উল্কা সদৃশ্য উত্থান হয়, বিজেপির তথাগত রায় প্রার্থী হয়েছিলেন। আবার 2019-এ মালা রায়ের প্রাপ্ত ভোটের হার 50% ছোঁয়, বিজেপির ভোটও অনেকটাই বাড়ে। দক্ষিণ কলকাতার মধ্যে যে বিধানসভা কেন্দ্রগুলো আছে সেগুলো সবই শহুরে। ধরুন ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, বন্দর, কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম। সিপিএম যাকে প্রার্থী করেছে সায়রা হালিম, তিনি বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিমের পুত্রবধূ এবং নাসির উদ্দিন শাহের ভাইজি। শিক্ষিতা, ঝকঝকে। বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তিনি সিপিএম এর প্রার্থী হয়েছিলেন, যথেষ্ট বেগ দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেননি। বেশ কুটিয়ে জিততে হয়েছিল বাবুল সুপ্রিয়কে, যে কেন্দ্রে সুব্রত মুখোপাধ্যায় 75,000 ভোটে জিতেছিলেন 21-এর বিধানসভা নির্বাচনে। উপনির্বাচনে তো জয়ের ব্যবধান একই রকম থাকে, সেখানে বাবুল সুপ্রিয়কে খুব কষ্ট করে জিততে হয়েছিল। তাহলে এবারও সায়রা হালিম কিন্তু ছুটে বেড়াচ্ছেন এবং গার্ডেন রিচের ওইভাবে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় গরিব সংখ্যালঘু পরিবারের মানুষের মৃত্যু ভোটারদের কিন্তু আন্দোলিত করেছে। ওটা আবার কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের নির্বাচনী কেন্দ্র। কাউন্সিলর শামস ইকবাল, যিনি 5 কোটি টাকার গাড়ি নিয়ে ঘোরেন। ববি হাকিম পুরসভার ইঞ্জিনিয়ারদের গাড়ি দোষ চাপিয়েছেন, বলেছিলেন অনেকে হয় অপদার্থ নয় ঘুষখোর, কিন্তু নিজের নৈতিক দায় এড়াতে পারেননি এবং কাউন্সিলরকে আড়াল করে গেছেন। ঘটনার ক্ষত কিন্তু শুকোয়নি, মালা রায়কে খেসারত দিতে হতে পারে। আর দক্ষিণ কলকাতা বিজেপির সংগঠন হয়তো সামান্য কিছু পকেটে আছে, কিন্তু বিজেপির প্রচুর ভোট আছে। মুখ্যমন্ত্রী তো বোধহয় 19-এর লোকসভা কেন্দ্রে তিনি নিজে যে বুথে ভোট দেন সেই বুথে তৃণমূল হেরে গিয়েছিল। ভবানীপুর অঞ্চলে প্রচুর অবাঙালি ভোটার আছেন, বালিগঞ্জে আছেন, আবার সংখ্যালঘুরাও আছেন। মালা রায় কি দলের সব অংশের সমর্থন পেয়েছেন? আমার মনে হয় পাননি। বহু জায়গায় তৃণমূলের মধ্যে একটা নিঃশব্দ বিপ্লব হবে। দেখবেন ক্যাম্প অফিসে বসে আছে, পোলিং এজেন্ট হয়েছে, মিছিলে হাঁটছে, গলা শিরা পলিয়ে স্লোগান দিচ্ছে, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আর ভোটটা জোড়া ফুলে না দিয়ে পদ্ম ফুলে দিচ্ছে। এই নিঃশব্দ বিপ্লব এবার রাজ্যের অনেক জায়গায় হবে। আমার তো যা বুঝছি তাদের সেই 69 সালে ইন্দিরা গান্ধীর বিবেক ভোটের কথা মনে পড়ছে। কংগ্রেসের সরকারি প্রার্থীর বিরুদ্ধে ইন্দিরা গান্ধী ভিবি গিরিকে সমর্থন করেছিলেন, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে বিবেক ভোটের ডাক দিয়েছিলেন, ভিবি গিরি জিতেছিলেন।
দেবশ্রী চৌধুরী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, রায়গঞ্জের সাংসদ ছিলেন, এবার তাকে দল প্রার্থী করেছে দক্ষিণ কলকাতা। দেবশ্রী চৌধুরী কলকাতাতেই থাকেন, বাগুইকাঠির কাছে অশ্বিনীনগরে, কিন্তু মানে বেশ টাকাবোকো মহিলা, উনি কিন্তু ছেড়ে কথা বলবেন না। আর এখানে ভোট পুরোটাই আরবান কনস্টিটুয়েন্সি। এই যে নানা রকম দুর্নীতির খবর আসছে, মন্ত্রীরা জেলে, নিয়োগ দুর্নীতিতে একের পর এক অভিযান চলছে ইডি সিবিআই এর, আদালতে গিয়ে রক্ষা কবচ নিচ্ছেন প্রভাবশালীরা। মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা নগদ উদ্ধার হচ্ছে। দ্বিতীয় সবুজ বিপ্লবের নায়ক জেলে, সকন্যা কেষ্ট তিহারে গড়াগড়ি খাচ্ছেন। এক প্রভাবশালী মন্ত্রীর দাপুটে ভাইয়ের বাড়িতে 71 ঘন্টা আয়কর তল্লাশি হয়েছে। এর একটা অভিঘাত কিন্তু পড়বে। 2019-এর নির্বাচনে আমরা কিন্তু এইসব দেখিনি। পার্থ বালু, কেষ্ট কেউ জেলে যায়নি। এগুলো সব 2022-এর মাঝের থেকে শুরু হয়েছে। আর এটা লোকসভা নির্বাচন। দেশের প্রধানমন্ত্রী কে হবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার না করলেও মনে মনে জানেন যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। তা দক্ষিণ কলকাতার ভোটাররা বোঝেন না? তা তো হয় না, তারাও বোঝে। তাই নেতৃত্বের প্রশ্নে যখন গণভোট হয় না, তখন যারা ক্ষমতার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে সেই দলের প্রার্থীর প্রতি একটা সমর্থন থাকে। এবং এবারের ভোট হবে দুর্নীতির বিরুদ্ধে গণভোট এই রাজ্যে, আর নেতৃত্বের সপক্ষে গণভোট। আমরা তো চাই না ভারতবর্ষ পাকিস্তান হয়ে যাক, প্রতিদিনই সেখানে সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষ। আমরা তো চাই না যে সেন্ট পিটার্সবার্গের অদূরে কোনো থিয়েটারে আইসিস জঙ্গিরা হামলা চালাক। তো আমাদের তো দেশের নিরাপত্তা, সুরক্ষা, অর্থনৈতিক প্রগতির স্বার্থে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যা সুদূর প্রসারী। ভারতবর্ষের বিরোধী দলগুলোর অবস্থা কি? তাতে কোনো প্রধানমন্ত্রী পদপ্রার্থী নেই। রাহুলকে কেউ মানে না, ভয় পেয়ে এখন ওয়েনারে লড়ছে। পকেট বড় আমেঠি রায়বেরিলিতে গান্ধী পরিবারের কেউ নেই। তাহলে তো নির্বাচনের প্রথম ভোট পড়ার আগেই কংগ্রেস ডিফিট স্বীকার করে নিয়েছে। আর তৃণমূল সর্বসাকুল্যে 45টা আসনে লড়ছে। বামপন্থীরা সিপিএম বোধহয় এবার 55টা আসনে লড়ছে সারা দেশ মিলিয়ে। তাহলে এদেরকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। অনেকে এটা বলছেন কারণ এটা তো সরকার করবেন না, বিরোধী আসনেই বসবেন জিতলে। তাহলে যারা সরকার করার সম্ভাবনা যাদের বেশি, তাদের প্রার্থীকে ভোট দিলে অন্তত নিজের কেন্দ্রের প্রতিনিধি সরকারি দলে আছেন, কিছু প্রকল্প সুবিধা তো পাওয়া যেতেই পারে। এগুলো মানুষের সাইকোলজিতে প্লে করে। দেখুন, গণেশ ঘোষকে প্রিয়দাস মুন্সী হারিয়েছিলেন 71 সালে, প্রবাদ প্রতিম বামপন্থী নেতা গণেশ ঘোষ। তাহলে দক্ষিণ কলকাতা বহু অঘটনের সাক্ষী। এবারও যে ঘটবে না কে বলতে পারে? অঘটন আজও ঘটে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.